সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো দেখো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। যদি তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সহজ লেসন অ্যাপের লিঙ্ক, ঠিক আছে। তো অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলোকে নিতে পারো। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 5 = 5। একের দাগে পৃথিবীর অভ্যন্তরভাগের যে স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি তা হলো শিয়াল, গুরুমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল না সীমা। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান 3-এরটা, অন্তঃকেন্দ্রমণ্ডল। এরপর 2 নম্বর দাগে রয়েছে সান আন্দ্রেজ চুক্তি গঠিত হয়েছে যে ধরনের পাত সীমানায় তা হলো নিরপেক্ষ, অভিসারী, অপসারী না অনুসারী। এখানে সঠিক উত্তর হচ্ছে নিরপেক্ষ। 3 নম্বর হচ্ছে ভারতের যে প্রতিবেশী দেশটির কোনো সমুদ্র বন্দর নেই তা হলো বাংলাদেশ, নেপাল, পাকিস্তান না শ্রীলঙ্কা। সঠিক উত্তর হবে এখানে নেপাল। নেপালের চারদিকে কিন্তু স্থলভাগ। এরপরের প্রশ্ন 4 নম্বর মহাদেশীয় ভূত্বক গ্রানাইট, ব্যাসল্ট, বেলে পাথর না স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত। উত্তর হবে গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত মহাদেশীয় ভূত্বক। যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় অভিসারী, প্রতিসারী বা অপসারী। আর নিরপেক্ষ পাত সীমানা এরপর রয়েছে কোনোটি নয়। তো সঠিক উত্তর আমাদের এখানে হবে প্রতিসারী বা অপসারী পাত সীমানা বলা হয় যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। পরের প্রশ্ন 2 নম্বর দাগে এক কথায় উত্তর লিখতে হবে, যে কোনো 10টি 1 × 10 = 10। 2-1 দাগে ভারতের কোন প্রতিবেশী দেশে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। তো দেখো এখানে উত্তর হচ্ছে পাকিস্তানে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। 2 নম্বর হচ্ছে অ্যাম্ফিবোলাইট কোন শিলার রূপান্তরিত রূপ। তো উত্তর লিখবে ব্যাসল্ট। 3 নম্বর হচ্ছে ম্যাগমা কি। তো ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। 4 নম্বর থেকে প্রশ্ন, ভূগর্ভে কি হারে উষ্ণতা বৃদ্ধি পায়। তো ভূগর্ভে প্রতি 33 মিটার গভীরতায় 1 সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায়। 5 নম্বর হচ্ছে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে কি নির্গত হয়। এখানে উত্তর লিখবে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল নির্গত হয়। তারপর হচ্ছে 6 নম্বর দাগে পৃথিবীর গভীরতম খাত কোনটি। তো পৃথিবীর গভীরতম খাত হচ্ছে মারিয়ানা খাত। মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে। মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে নারকোন্ডাম। কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়। পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়। কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। তো নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও চীন এর সঙ্গে ভারতের হচ্ছে স্থলভাগের সীমানা রয়েছে। তারপর সার্কের প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত। নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে সার্কের সদর দপ্তর অবস্থিত। ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত। ভারতের প্রতিবেশী দেশ হিসাবে শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত। 3 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, এখানে 2 × 4 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দাগে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। তো নেপালে পর্যটন শিল্প বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালের রয়েছে, যা সারা পৃথিবীর পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। তারপর দেখো কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না। পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। এখানে অগ্নিকুণ্ড হবে, ঠিক আছে, অগ্নিকুণ্ড হয়ে আছে। এখানে চাপ ও তাপ দুটোই খুব বেশি হয় বলে আমাদের পক্ষে সেখানে পৌঁছে সরাসরি তথ্য জোগাড় করা সম্ভব নয়। প্যানজিয়া কি। তো 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকেই প্যানজিয়া বলে। শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে শুকনো শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে। পরে এর সাথে জল, বায়ু ও জৈব পদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে। তারপর দেখো 4 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 6 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দাগে ভূ অভ্যন্তরের বিভিন্ন বিযুক্তিগুলি কি কি।
তো ভূ অভ্যন্তরের বিযুক্তি সমূহ, এখন আমরা প্রথমে লিখছি দেখো, ভূ অভ্যন্তরের সাধারণত 5টি বিযুক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেমন হচ্ছে 1 নম্বর কলোরাডো বিযুক্তি। ভূত্বকের সিয়াল ও সীমা স্তরের সংযোগস্থলে অবস্থিত এই কলোরাডো বিযুক্তি রেখা। এরপর 2 নম্বর হচ্ছে মোহরভিসিক বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও ভূত্বকের মিলনস্থলে অবস্থিত এই মোহরভিসিক বিযুক্ত রেখা। তারপর রেপিত্তি বিযুক্তি রেখা। গুরুমণ্ডলের ক্রোফেসীমা ও নিফেসীমা এই স্তরের মাঝে অবস্থিত এই রেপিত্তি বিযুক্তি রেখা। তারপর গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত এই গুটেনবার্গ বিযুক্তি রেখা। লেহম্যান বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের কেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত এই লেহম্যান বিযুক্তি রেখা। তারপর দেখো 4 2 নম্বর, ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, এগুলি কিভাবে প্রবাহিত হয়। তো ভূ অভ্যন্তরে কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের 2টি তরঙ্গ, একটি পি তরঙ্গ ও অপরটি হচ্ছে এস তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই তরঙ্গের গতি কখনো ধীর কখনো বা দ্রুত হয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের যে কোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে না। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে। এর দ্বারা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে তিনটি স্তরের সন্ধান পেয়েছেন। এরপর 4 3 নম্বর, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন। অভিসারী পাতসীমানা বরাবর 2টি পাত সংঘর্ষে লিপ্ত হলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পরবর্তীকালে ভারী পাতটি ভূগর্ভের উষ্ণতার সংস্পর্শে এসে গলে ম্যাগমায় পরিণত হয় এবং অর্থাৎ বিলুপ্ত হয়। তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়। মায়ানমারের খনিজ ও বনজ সম্পদের বিবরণ দেয়। দেখো, মায়ানমার খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এই দেশের ইরাবতী ও ইন্দোচীন নদী উপত্যকায় পাওয়া যায় খনিজ তেল। এছাড়া টিন, সীসা, দস্তা, ট্যাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। মূল্যবান রত্ন হিসাবে পদ্মারাগমণির খ্যাতি পৃথিবী জোড়া। তারপর মায়ানমারের নানা ধরনের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস, মেহগুনির মতো চিরসবুজ বৃক্ষ, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ, আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এ পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। তো পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো বা বিশেষত্বগুলি হলো, দেখো, 1 নম্বর, এই শিলায় স্তরায়ন বা কাদার তীর খাওয়া দাগ লক্ষ্য করা যায়। 2 নম্বর, একমাত্র এই শিলাতে জীবাশ্ম দেখা যায়। 3 নম্বর, এই শিলায় সক্রিয়তা ও ভঙ্গুরতা দেখা যায়। 4 নম্বর হচ্ছে এই শিলার প্রবেশ্যতা বেশি। 5 নম্বর, এই শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন হয়। 6 নম্বর হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। ঠিক আছে। পরের প্রশ্ন 5-এর 2 নম্বর, শিলা চক্র কি। আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এইসব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী ও সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। দেখো, এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। এখানে আমরা 2 নম্বর সেট নিয়ে আলোচনা করলাম। এরপর তোমাদের টোটাল 4-5টি সেট আমি দেবো। প্রতিটা সেট তোমরা প্র্যাকটিস করে নেবে। এই 4-5টি সেট প্র্যাকটিস করলে তোমরা কিন্তু প্রথম ইউনিট টেস্টে এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে কিন্তু তোমরা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর যদি আমাদের এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা কিন্তু অ্যাপটিকে সেখানে পাবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর যারা আগে থেকে অ্যাপটিকে ইনস্টল করে রেখেছো তারা অবশ্যই অ্যাপটিকে একবার এখান থেকে তোমরা আপডেট করে নেবে গুগল প্লে স্টোরে গিয়ে। ঠিক আছে, এবং অ্যাপটি তোমরা অবশ্যই একটা 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে পোস্ট করে দেবে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমরা অ্যাপটিকে কীভাবে ব্যবহার করবে। ওপেন করার পর তোমাদের প্রথমে স্ট্রিমগুলো সিলেক্ট করতে হবে। তো স্ট্রিম সিলেক্ট করার জন্য, আর দেখো, তোমাদের প্রথমবার যারা রেজিস্টার করবে মানে ইনস্টল করবে তাদের কিন্তু রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে প্রথমে তোমরা নাম, ফোন নাম্বার,
ঠিক আছে? ইমেল আইডি, স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবে, আর সিটি নিজের এরিয়ার নাম লিখবে, তারপর নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করে দেবে। যে পাসওয়ার্ড তোমরা মনে রাখতে পারবে সেরকম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে, এবং পরের বার লগ ইন করার সময় এই সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা অ্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পর প্রথমে তোমরা সবার ওপরে এখানে ক্লিক করে এখানে স্ট্রিমগুলোকে সিলেক্ট করে নেবে। এভাবে তোমাদের দেখো এরকম সবগুলো তোমাদের সাদা হয়ে থাকবে, তো তোমরা কী করবে, এরকম সবগুলোকে এইভাবে ট্যাপ করে করে সবগুলোকে এরকম সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে? যদি কোনো একটি ক্লাসের কোর্স দেখতে চাও তাহলে শুধুমাত্র সেই ক্লাসটিকেও সিলেক্ট করতে পারো। ওকে, এবার নিচে যে অংশটা আসছে এখানে ক্রস চিহ্নে এখানে ক্লিক করে কেটে দেবে। তারপর দেখো এখানে রয়েছে অল কোর্স, এখানে ক্লিক করলে তুমি সমস্ত ক্লাসের কোর্সগুলো এখানে দেখতে পাবে। তারপর এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুকস থাকবে, এখানে ডেলি কিছু কুইজ দেওয়া থাকবে। ঠিক আছে? তারপর দেখে এখানে মাই পেইড কোর্স, এই অংশটা মানে তুমি যে কোর্সটা পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে। লাইভ ক্লাস এখন করানো হয় না, যদি করানো হবে যদি তো এখানে সেটা এখানে দেখা যাবে। এবার নিচে হচ্ছে এগুলো হচ্ছে পেইড কোর্স রয়েছে আমাদের, যে কোনো ক্লাসে তুমি যে কোনো পেইড কোর্স এখান থেকে চাইলে নিতে পারো। ঠিক আছে? ডিটেলসগুলো এখানে লেখা রয়েছে এবং ভেতরে গিয়েও তোমরা কিন্তু দেখতে পারো। তো আমি ক্লাস 8-এর যে পেইড কোর্স সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ক্লাস 8-এর হচ্ছে এটা হচ্ছে একটি কোর্স। ঠিক আছে? তো ক্লাস 8-এর যে কোর্সটা আমার কিন্তু অলরেডি পারচেস করা আছে, তো পারচেস করা হয়ে গেলে তোমাদের কিন্তু এইরকম দেখাবে। ঠিক আছে? তো পারচেস করার জন্য দেখো আমি তোমাদের ক্লাস 7টাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে বাই নাও অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু পারচেস করতে পারো, অথবা এই যে প্লেলিস্ট অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে ভেতরে গিয়ে তোমরা সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবে। ঠিক আছে? যেমন দেখো এখানে ক্লাস 8-এ আমি যদি কন্টেন্ট পারচেস করার পর তোমাদের এরকম দেখাতো, কন্টেন্টে ক্লিক করলে তোমরা এখান থেকে সব কিছু দেখতে পাবে। জাস্ট এখানে ক্লিক করবে, তারপর দেখো সাবজেক্ট ওয়াইজ এইভাবে সব কিছু চলে আসবে। তো আমি যদি যে কোনো সাবজেক্টে দেখতে যাই, যদি আমি জিওগ্রাফিতে ক্লিক করি তাহলে প্রথমে দেখো পিডিএফগুলো আসবে। পিডিএফগুলো আমি এখান থেকে সমস্তগুলো ডাউনলোড করে নিতে পারবো। যেমন এখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার রয়েছে বা সাজেশন, তারপর মডেল কোশ্চেন পেপারের সেট রয়েছে, কোশ্চেন মানে উত্তর সহ প্র্যাকটিস সেট দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখো সমস্ত প্রথমে রয়েছে ভিউ পিডিএফে ক্লিক করলে পিডিএফগুলো এখান থেকে দেখা যাবে, এবং ডাউনলোড করলে আমাদের কী হবে, গ্যালারিতে এর পিডিএফগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো প্রথমে তোমাদের কিন্তু এগুলো পারচেস করতে হবে। তো পারচেস তোমরা চাইলে নিতে পারো যে কোনো ক্লাসের যে কোনো কোর্স। তাছাড়া এখানে যে ফ্রি কোর্সগুলো রয়েছে এবং যে ফ্রি ভিডিওস রয়েছে সেগুলো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। ঠিক আছে? তো আমি তোমাদের অ্যাপটিকে কীভাবে ব্যবহার করবে সেটা দেখিয়ে দিলাম। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।